গল্পের শুরুতেই আমরা শিউলকে দেখতে পাবো, যে তার মায়ের সঙ্গে একটা পিয়ানো কম্পিটিশনে যাচ্ছিল। এখানে ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি শিউল খুব ভালো পিয়ানো বাজাতে পারে, আর আজ যে ও কম্পিটিশনে যাচ্ছে সেখানে খুব বড় বড় পিয়ানিস্টরাই জাজ হিসেবে আসবে। তাই শিউলকে তার মা বলছিল ওকে যেরকম ভাবেই হোক না কেন খুব ভালো করেই পিয়ানো বাজাতে হবে। তার কারণ হলো ওখানে শিউলের কম্পিটিটর হচ্ছে মক, যাকে শিউল একটুও পছন্দ করে না। কিন্তু সেটা কেন, ওটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। শিউলের মা এখানে শিউলকে এটাও বুদ্ধি দেয় সে যেন মকের পেজ টার্নার হয়ে যায়, যাতে এভাবে শিউল মকের পিয়ানো বাজানোটাকে খারাপ করতে পারে। আসলে পিয়ানো কম্পিটিশনে কম্পিটিটরের সঙ্গে আরেকজনকে পেজ টার্ন করার জন্য স্টেজে ডাকা হয়। সে যদি টাইম মতো পেজ টার্ন না করে তাহলে যে পিয়ানো বাজাচ্ছে তার কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, আর এভাবেই তো পিয়ানো বাজানোটা খারাপ হয়েও যেতে পারে। এইসব কিছু শোনার পর শিউলের একটুও ভালো লাগছিল না, কারণ তার মা তার ওপরেই বিশ্বাস করে না যে সেও খুব ভালো পিয়ানো বাজাতে পারে। এইসব কিছু না করেও সে ভালো করে পিয়ানো বাজিয়ে মককে হারাতে পারবে। কম্পিটিশনে প্রথমেই মককে স্টেজে ডাকা হয়। মায়ের কথা মতো শিউল ওর পেজ টার্নার হতে রাজি হয়ে যায়। মক যখন পিয়ানো বাজানো শুরু করে তখন ঠিক সময় মতো শিউল তার পেজটা টার্ন করে দিচ্ছিল, যেই ব্যাপারটা শিউলের মা মোটেও পছন্দ করেনি। ব্যাপারটা দেখে মকও অবাক হয়ে যায়, কারণ সে তো এটাই ভাবছিল যে শিউল নিশ্চয়ই তার পেজ টার্ন করার সময় কিছু না কিছু সমস্যা তৈরি করবে, কিন্তু শিউল তো ঠিক সময় মতোই পেজগুলোকে টার্ন করে দিচ্ছিল। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো যে ছোটবেলায় মককে শিউলের মাই পিয়ানো শেখাতো, যেখানে শিউলও তার মায়ের সঙ্গে যেত। একদিন যখন মক ঠিক করে পিয়ানো বাজাতে পারছিল না তখন শিউলের মাই ওকে পিয়ানো বাজিয়ে দেখিয়েছিল, যেই ব্যাপারটা মকের ভালোই লাগেনি, কারণ মক ছোটবেলা থেকেই একটু বেশি অ্যারোগ্যান্ট। তাই তো সে রেগেই তার বাবাকে বলে শিওলের মাকে যেন সে তখনই জব থেকে বের করে দেয়। প্রেজেন্টে আমরা দেখব যে শিওলের পিয়ানো বাজানোর সময় চলে এসছে, যেখানে মক ইচ্ছে করেই ওর পেজ টার্নার হতে চায়, এবং ওকে দেখে মনে হচ্ছিল ও কিছু একটা গড়বড় তো অবশ্যই করবে। মককে শিওলের পেজ টার্নার হতে দেখে শিওলের মাও অনেকটা চিন্তায় পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাবো মক যখন তার বাবাকে শিওলের মাকে জব থেকে বের করে দিতে বলেছিল, মকের বাবাও সেটাই করতে চাইছিল, যেগুলো দেখে শিউল খুব রেগে যায় এবং মকের বাবাকে বলে যে আমার মা সত্যিই খুব ভালো পিয়ানো বাজায়। এইটা বলেই ও মককে ভুল প্রমাণ করার জন্য সবার সামনেই পিয়ানো বাজায়। ওকে পিয়ানো বাজাতে দেখে ওর মা শকড হয়ে যায়, কারণ সেই তো কোনোদিন তার মেয়েকে পিয়ানো বাজানো শেখায়নি। এইসব কিছু দেখে মকের তো আরোই রাগ উঠছিল, তাই সে রেগেই পিয়ানোর কভারটা শিউলের হাতে চাপা দিতে চাইছিল, কিন্তু ওর এরকম কিছু করার আগে শিউলের মা শিউলের হাতের উপর নিজের হাতটা রেখে দেয়, ফলে পিয়ানোর কভারের আঘাতটা তার মার হাতেই লাগে। এইসব কিছুর পর শিউলের মা মকের বাবার সামনে টাকাগুলো ফেরত দিয়ে বলে আমি আর আজ থেকে মককে পিয়ানো শেখাবো না, ওকে শিখিয়ে কি লাভ, এর থেকে বরং আমি আমার মেয়েকেই শেখাবো, যে অনেক ভালো পিয়ানো বাজাতে পারে। হাতে আঘাত লাগার ফলে শিউলের মা তো আর পিয়ানো বাজাতে পারবে না, তাই সে মন প্রাণ দিয়ে চেষ্টা করছিল যাতে শিউল খুব ভালো একজন পিয়ানিস্ট হতে পারে। এই ঘটনার পর থেকেই মক এবং শিউলের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল। প্রেজেন্টে শিউলের পিয়ানো বাজানোর সময় মক ইচ্ছে করেই পিয়ানো শিটটাকে নিচে ফেলে দেয়, যাতে ওর কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় এবং ওর পিয়ানো বাজানোটাও খারাপ হয়ে যায়। কিন্তু শিউলের ট্যালেন্ট এতটাও কম ছিল না, কিন্তু সে পিয়ানো বাজানো বন্ধই করেনি। আসলে তার এই গানটা মনে ছিল, তাই তো সে পিয়ানো শিট ছাড়াই পিয়ানো বাজাতে থাকে, আর ওর এইরকম ট্যালেন্ট দেখে সব জাজরাই ইমপ্রেস হয়ে যায়। এভাবেই তো শিউল কম্পিটিশন জিতে যায়। এরপরেই আমাদেরকে ছাশিক নামের একটা ছেলেকে দেখানো হয়, যে একজন স্পোর্টস প্লেয়ার ছিল। ছাশিক তার মায়ের সঙ্গে একটা কম্পিটিশনে গিয়েছিল। কম্পিটিশনে ও জিতে তো গিয়েছিল, কিন্তু জিততে গিয়ে ওর আঘাতও লেগে গেছিল। শিওলের মা খুব খুশি ছিল যে শিওল কম্পিটিশন জিতে গেছে, কিন্তু শিওল তার কথা না মেনে যে মকের পেজটা ঠিক সময় টার্ন করে দিয়েছিল, এই ব্যাপারে শিওলের মা একটুও খুশি ছিল না। তাই সেই ব্যাপারটা নিয়ে শিওলকে একটু বকাবকিও করে। তখনই ওখানে মক চলে আসে, যাকে দেখা মাত্রই শিউল অনেক কথা শোনায়, কারণ সে তো ভালোভাবেই বুঝেছিল যে মক ইচ্ছে করেই তার পিয়ানো বাজানোর সময় পিয়ানোর শিটটাকে নিচে ফেলে দিয়েছিল। এরপর শিউল তার মায়ের সঙ্গে ওখান থেকে চলে যায়, কিন্তু এইসব কিছু থেকে মক এতটাই রেগে যায় যে সে রেগেই চার্চে চলে যায় এবং সেখানে গিয়ে প্রে করে যে শিউলের এই অহংকারটা যেন চূর্ণ হয়ে যায়। এইদিকে শিউল যখন তার মায়ের সঙ্গে বাড়িই ফিরছিল তখনই রাস্তায় ওদের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে ওদের জীবন তো বেঁচে যায়, কিন্তু শিউলের মাথায় অনেকটা আঘাত লাগার কারণে শিউল তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। শিউলের মা শিউলের সামনে নিজেকে অনেকটা স্ট্রং দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু পরে সে বাথরুমে গিয়ে খুব কান্নাকাটিও করে।
ছাশিকও তার মায়ের সঙ্গে সেই হসপিটালেই গিয়েছিল। ডক্টর ওকে বলে, তোমার যেখানে আঘাত লেগেছে সেখানে তো কোনো প্রবলেম হয়নি, কিন্তু তোমার ব্যাকবোনে অনেকটাই আঘাত লেগেছে, যেটা অপারেশনের পর ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি এর পরে আর কোনোদিন স্পোর্টসে জয়েন করতে পারবে না। শিওলের অন্ধ হয়ে যাওয়ার পরেও ওর মা পাগলের মতোই বলতে থাকে যে ওকে আবারও পিয়ানো বাজাতে হবে, যেই সব কিছু শিওল নিতে পারছিল না। এসব কিছু থেকে সে এতটাই দুঃখ পেয়েছিল যে সে ছাদের রাস্তা খুঁজতে শুরু করে। তখনই ওর ছাশিকের সঙ্গে দেখা হয়। ছাশিকই তখন শিওলকে ছাদে যাওয়ায় সাহায্য করে। এদিকে মক অনেকটা গিল্টি ফিল করছিল, কারণ তার প্রে করার পরেই শিওলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই সে এক তোড়া ফুল নিয়ে হসপিটালে হাজির হয়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর ও দেখে যে শিওল কোনো একটা ছেলের সঙ্গে যাচ্ছে, যেটা দেখে মকও ওদেরকে ফলো করতে থাকে। ছাশিক শিওলকে ছাদে এনে ওখানেই ছেড়ে দিয়ে চলে যায়। ছাশিক চলে গেলেই শিওল সুইসাইড করার জন্য রেডি হয়ে যায়, কারণ এইসব কিছু তার আর ভালো লাগছিল না। ওকে এইরকম করতে মক বারণ করে। মকের আওয়াজ পেয়ে শিওল যেন আরো অনেকটা রেগে যায় এবং সবকিছুর জন্য দোষটা মককেই দিতে শুরু করে, কারণ মকই শিওলের মায়ের হাতে আঘাত দিয়েছিল, যার পর থেকে শিওলের মা আর পিয়ানো বাজাতেই পারে না। এদিকে মকের বাবাকে ভুল প্রমাণ করার জন্য শিওল সেদিন পিয়ানো বাজিয়েছিল, তার ফলেই তো ওর মা ওকে পিয়ানিস্ট করার চক্করে ওকে পাগল করে দিয়েছে। কোনোদিন ওর মা ওকে এটাও জিজ্ঞাসা করেনি যে ওর পিয়ানো বাজাতে কেমন লাগে। আসলে তো শিওলের পিয়ানো বাজাতে তেমন একটা ভালোই লাগে না। এই সব কিছু বলার পর সুইসাইড করার জন্য শিওল ছাদ থেকে পড়ে যায়, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা ছাশিক ওকে ধরে ফেলে। এখানেই আমরা জানতে পারবো ছাশিক তো শিওলকে ছাদে নিয়েই যায়নি, ওকে শুধুমাত্র পার্কিং লটে ছাদে নিয়ে গেছিল। আসলে শিওল অন্ধ হওয়ার পরেও ছাদে যেতে চাইছে, যেটা জেনেই তো ছাশিকের একটু সন্দেহ হয়েছিল, তাই সে ইচ্ছে করেই শিওলকে ছাদে নিয়ে যায়নি। শিওল ছাশিককে অনেক বকতে থাকে। তখন ছাশিক বলে, সবকিছুর জন্য তুমি দোষ অন্য কাউকে না দিয়ে নিজেকেই দোষ দাও, কারণ তুমি কোনোদিন তোমার মাকে বলোইনি যে তোমার পিয়ানো বাজাতে ভালো লাগে না। এগুলো বলার পর ছাশিক ওখান থেকে চলে যায়। ছাশিক, যার জন্য স্পোর্টসটাই সবকিছু ছিল, পরে স্পোর্টসে জয়েন করতে পারবে না জেনে ওর সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায়। ছাশিকের মাও ওর জন্য খুব চিন্তায় ছিল, তাই ছাশিকের মন ভালো করার জন্য তার মা তাকে বলে যে আজকেই আমি তোমার বাবার ব্যাপারে তোমাকে সবকিছু জানাবো। এরপরেই ছাশিক জানতে পারে যে ওর বাবা ও খুব বড় একজন পিয়ানিস্ট, কিন্তু ওর বাবা ওর ব্যাপারে কিছুই জানে না। আসলে ওর মার এবং বাবার ব্রেকআপ হওয়ার পরেই ওর মা জানতে পেরেছিল যে ওর মা প্রেগন্যান্ট, তাই তো ছাশিকের মা ছাশিকের বাবাকে এইটা কোনোদিন জানায়নি যে তাদের একটা ছেলেও আছে। এইসব কিছু জানার পর ছাশিকের মনে একটু আশার আলো জাগে এবং সে তার বাবার মতো খুব বড় পিয়ানিস্ট হতে চায়। এইদিকে শিওলকে তার মা বাড়ি নিয়ে যায়। অন্ধ হওয়ার পরেও যাতে শিওল ভালোভাবে পিয়ানো বাজাতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থাই ওর মা করে ফেলেছিল। এইসব কিছু দেখে শিওল অনেকটাই ইরিটেট হয়, তাই সে তার মাকে বলে, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, কাল থেকে আমি একাই স্কুলে যাব, একাই পিয়ানো বাজাবো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। আর তাছাড়াও আমি পিয়ানো বাজানোও বন্ধ করতে চাই, কারণ তুমি ভালো করেই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে অন্ধ হওয়ার পরে আমি তোমার এক্সপেকটেশন অনুযায়ী পিয়ানো বাজাতে পারবো না। অন্ধ হওয়ার পর শিওল আজ প্রথম দিন স্কুলে যাচ্ছিল, তাই শিওলের মা তাকে সাহায্য করার চেষ্টাও করছিল, মানে তার সঙ্গে যেতে চাইছিল, কিন্তু শিওল তো তার মাকে বাড়িতেই থাকতে বলে দেয়। এইদিকে মকের তো সেদিন সারাদিনই শিওলের কথা মনে পড়ছিল, তাই সে পাশে ওঠার পরিবর্তে শিওলের বাড়ির দিকে চলে যায় এবং রাস্তায় সে শিওলকে দেখতেও পেয়ে যায়। শিওল মককে তার মা ভেবে বসেছিল, তাই সে তার মা ভেবে মককে বারবার বকছিল তার পেছনে আসার জন্য, কিন্তু মক একবারের জন্য শিওলের ভুলটা ভাঙানোর চেষ্টাই করেনি এবং সে পুরো টাইমটাই শিওলের পেছনেই ছিল। এমনকি শিওল যেসব ছোটখাটো কাজগুলো পারছিল না সেগুলোতেও মক তাকে সাহায্য করছিল। শিওল এখন অন্ধ হয়ে গেছে, তাই স্কুলের কিছু মেয়েরা ওকে বুলি করার চেষ্টা করছিল, সেখানেও মকই শিওলকে সাহায্য করে। এইদিকে ছাশিকও সেদিন স্কুলে পৌঁছে যায় অ্যাডমিশন নেওয়ার জন্য, কিন্তু টিচার ওকে অ্যাডমিশন দিতে রাজি হচ্ছিল না। আসলে সেমিস্টারের মাঝখানে ছাশিকের অ্যাডমিশন কি করে হতে পারে। ম্যাম শিওলকেও স্টাফ রুমে ডেকেছিল এবং ওকে বলছিল স্কুলের কোনো ছেলে মেয়েরাই ওর হেল্পার হতে রাজি হচ্ছে না। তখনই ওখানে মক চলে আসে যে শিওলের হেল্পার হতে চায়, কিন্তু শিওল মককে একটুও পছন্দ করতো না, তাই সে মককে হেল্পার হিসেবে রাখতে রাজি হচ্ছিল না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছাশিক হাঁটুমুড়ে ম্যাডামের সামনে বসে পড়ে এবং বলে যে আমি শিওলকে সাহায্য করতে রাজি। ছাশিক এরকমটা করেছিল যাতে শিওলের সঙ্গে থাকতে থাকতে সে ক্লাসগুলোও অ্যাটেন্ড করতে পারবে, তাহলেই হয়তো সেখান থেকে সে কিছু শিখতেও পারবে। এই কথা বলার পর ছাশিক এবং মকের মধ্যে তো ঝামেলাই শুরু হয়ে যায়, যাদেরকে শিওলি থামিয়ে দেয় এবং সে ছাশিককে তার হেল্পার হিসেবে রাখতে রাজিও হয়ে যায়।
ব্যাপারটা থেকে মকের একটু খারাপ লাগে, তাই সে শিউলকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে হেল্পার হিসেবে কেন রাখোনি? শিউল তো এখানে স্পষ্টই বলে দেয় যে আমি তোমাকে ঘৃণা করি। শিউল ভেবেছিল যে তার অ্যাক্সিডেন্টের পর মক নিশ্চয়ই অনেকটা খুশি হবে, কারণ মকের যে আর কোনো কম্পিটিটর নেই। কিন্তু শিউল তো এটা জানতো না যে মক নিজেকে এখন গিল্টি মনে করে, কারণ তার চার্চে প্রে করার পরেই তো শিউলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ছাশিক শিউলের সঙ্গেই ক্লাসে বসতো, সে এই ব্যাপারে অনেকটা খুশিও ছিল, কিন্তু ক্লাসের কোনো পড়াতেই সে শিউলকে তেমনভাবে সাহায্যই করতে পারতো না, কারণ ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটাই তো সে বুঝতে পারতো না। স্কুলের পরে ছাশিক শিউলের জন্য সাইকেল আনে এবং ওকে ব্যাক সিটে বসতে বলে। আসলে ছাশিক স্পেশালি শিউলের জন্য তার সাইকেলের পেছনে সিট লাগিয়েছিল, কিন্তু শিউল তো খুব রুড ভাবে ওর সঙ্গে কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। ছাশিক তবু ওর পেছন ছাড়ে না। ওরা দুজন একসঙ্গেই মেট্রোতে ওঠে, যেখানে ছাশিক শিউলকে বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি ক্লাসে ঠিক করে তোমাকে হেল্প না করার জন্য তুমি আমার উপর একটু আপসেট হয়ে আছো, কিন্তু তুমি চিন্তা করো না, কাল থেকে তোমাকে আমি খুব ভালো করে সাহায্য করার চেষ্টা করব। এইসব কিছু করে ছাশিক আসলে ওকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু শিউল এখানেও রুড ভাবে ওকে বলে, আমি স্কুলে একা আসার জন্য মাকেই বারণ করে দিয়েছিলাম, তাই তুমিও আমাকে ফলো করা বন্ধ করো। ওর এরকম বিহেভ দেখে ছাশিক একটুও ভেঙে পড়েনি, উল্টে ছাশিক নিজেকে আরো স্ট্রং করার জন্য পরের দিন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে। পরে 2-3 দিন ও তো লাইব্রেরিতেই কাটিয়ে দেয়। এরপর যখন সে শিউলের সঙ্গে ক্লাসে যায়, সেদিন ক্লাসে যা যা প্রশ্ন করা হচ্ছিল সবকিছুরই উত্তর ছাশিক খুব ভালোভাবে দিয়ে দিচ্ছিল, যেটা দেখে শিউলের সঙ্গে সঙ্গে বাকি ক্লাসমেটরাও ওর ওপর অনেকটাই ইমপ্রেস হয়। ছুটির পরেও ছাশিক শিওলকে ক্লাসে কি কি পড়ানো হয়েছিল সেই সব ব্যাপারেই বলতে থাকে। আজও ছাশিক শিওলকে তার সাইকেলে বসতে বলে, কিন্তু শিওলও ছিল অনেকটাই জেদি, তাই সে ছাশিককে আবারও না বলে দেয়। রাস্তায় যাওয়ার সময় যখন শিওলের সঙ্গে একটা লোকের প্রায় ঝামেলাই বেঁধে গেছিল, সেখানে ছাশিকই ওকে সাহায্য করে। এইসব কিছুর পর যখন ছাশিক ওকে আবারও সাইকেলে চড়তে বলে, এবার শিওল রাজি হয়েই যায়। জীবনে এই প্রথমবার সাইকেলে চড়ে শিওলের অনেকটাই ভালো লাগে। এইভাবে ছাশিক শিওলকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে শিওলের মা আগে থেকেই শিওলের জন্য অপেক্ষা করছিল। সে ছাশিকের সামনে খুব মিষ্টি বিহেভি করে এবং ওকে কোনো একদিন ডিনারে ইনভাইটও করে। এইটুকু বলেই সে শিওলকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে ও শিওলকে খুব বকাবকি করে। এখানেই আমরা জানতে পারবো যে শিওলের মা শিওলকে আগে কখনো সাইকেলে চড়তেই দেয়নি, কারণ কোনো কারণে যদি শিওল সাইকেল থেকে পড়ে যায় তাহলে সে তো আর পিয়ানো বাজাতে পারবে না। এই ভয়েই ওর মা ওকে সাইকেলে চড়তে দিত না। বকতে বকতে শিওলের মা তো তাকে থাপ্পড়ও মেরে দেয়। এবার শিওলও তার সমস্ত রাগ বের করে দেয়। শিওল তার মাকে বলে, এতদিন তুমি যেভাবে চাইতে সেভাবেই আমি জীবন কাটিয়েছি, কিন্তু এবার আমি আমার জীবনটা আমার নিজের মতো করে কাটাতে চাই। শিওল ওখান থেকে চলে গেলে ওর মা ভাবে যে সে সত্যিই তো শিওলকে কোনোদিনই কম্পিটিশনে জেতার পর হাসতেই দেখেনি। এইসব কিছু ভেবে ওর মাও অনেকটা গিল্টি ফিল করে। শিওল এবং তার মা বাড়ির মধ্যে চলে যাওয়ার পর ছাশিক দেখেছিল শিওলের স্টিকটা ওখানেই পড়ে আছে, তাই সেটা ফেরত দেওয়ার জন্য ও শিওলের বাড়ির দিকে এগিয়ে যায়। তখনই তো শিওল এবং তার মায়ের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তাই শুনে ফেলে। শিওলের মা শিওলকে বকতে বকতে এটাও বলেছিল যে ছাশিক মোটেও ভালো ছেলে নয়, কারণ সে অদ্ভুত জামাকাপড় পরে। তাই পরের দিনই সে খুব সুন্দরভাবে ড্রেস আপ করে হাজির হয়ে যায়, যাতে সে শিওলের মাকে ইমপ্রেস করতে পারে। কিন্তু শিওলের মা ইমপ্রেস হওয়ার পরিবর্তে উল্টে ওকেই বকতে শুরু করে, যেটা দেখে শিওলই তার মাকে থামিয়ে দেয়। রাস্তায় যাওয়ার সময় শিওল ছাশিকের কাছে ওর মায়ের হয়ে ক্ষমা চেয়ে নেয়। ছাশিক তখন ওকে একটা সুড়ঙ্গে নিয়ে যায় এবং বলে, তুমি যদি আমার কাছে ক্ষমাই চাও তাহলে আমাকে পিয়ানো বাজিয়ে শোনাও। আসলে ওই সুড়ঙ্গে কেউ একটা পিয়ানো ফেলে দিয়ে গেছিল। শিওল তো প্রথমটায় পিয়ানো বাজাতে রাজি হচ্ছিল না, পরে ছাশিকের অনেক রিকোয়েস্ট করাতে একটা শর্তে শিওল পিয়ানো বাজাতে রাজি হয়। শর্তটা ছিল এটা যে সে যে এখানে পিয়ানো বাজাচ্ছে এই ব্যাপারে কেউই যেন না জানতে পারে। এতে ছাশিকও রাজি হয়ে যায়। এরপর শিওল ওকে পিয়ানো বাজিয়ে শোনায়। সেই দিন স্কুলে পিই ক্লাসের জন্য যখন শিওল ড্রেস চেঞ্জ করছিল, তখনই একটা ছেলে ওর বাজে ভিডিও তৈরি করার চেষ্টা করে, যেই ব্যাপারটা নখ দেখে ফেলে। নখ তখন ছেলেটাকে খুবই মারে, আর এই মারার ফলে ওর হাতে কিছুটা জায়গায় আঘাতও লেগে যায়। পরের দিন স্কুলে ছাশিক একটা পোস্টার দেখতে পায়, যেখানে একটা পিয়ানো কম্পিটিশনের কথা বলা ছিল। এই কম্পিটিশনে একটা কাপলই পার্টিসিপেট করতে পারবে। এই পোস্টারটা দেখার পরেই ছাশিক ভাবতে শুরু করে যে এই কম্পিটিশনে সে যদি পার্টিসিপেট করে তাহলেই তো তার স্বপ্ন একদিন পূরণ হয়ে যাবে। যেহেতু এটা একটা কাপল কম্পিটিশন, তাই ছাশিক শিওলকে রিকোয়েস্ট করে তার সঙ্গে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে, কিন্তু শিওল তো এতে রাজি হচ্ছিল না। স্কুলের পর ছাশিক শিওলকে আবারও সেই সুড়ঙ্গে নিয়ে যায়,
এবং শিওলকে বলে, আমি যদি সেই গানটা বাজিয়ে শোনাতে পারি যেই গানটা তুমি এই সুড়ঙ্গে আমার জন্য বাজিয়েছিলে, তাহলে কিন্তু তোমাকে আমার সঙ্গে পার্টিসিপেট করতে হবে। এতে শিওল রাজি হয়ে যায়। ছাশিক এরপর পিয়ানো বাজাতে শুরু করে, আর ও এত সুন্দর করে পিয়ানোটা বাজিয়েছিল যে এটা দেখে শিওলও অনেকটাই অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো এই গানটা মনে করার জন্য ছাশিক কেমন করে দিনরাত পরিশ্রম করেছে। শিওল ছাশিকের সঙ্গে কম্পিটিশনে পার্টিসিপেট করতে রাজি হয়ে যায়। এতে ছাশিক তো অনেকটাই খুশি হয়। এইদিকে ছাশিকের বাবা ছাশিকের ব্যাপারটা জানতে পেরে গেছিল, কারণ ছাশিক প্রায়ই তার বাবাকে চিঠি লিখত, যেই চিঠিগুলো পড়ার পর ওর বাবা স্মাইল করত। সেই দিনের পর থেকে ছাশিক এবং শিওল দুজনে একসঙ্গে সেই সুড়ঙ্গে গিয়ে পিয়ানো বাজানো প্র্যাকটিস করত। ছাশিককে শেখাতে গিয়ে প্রথম প্রথম শিওল অনেকটাই ধৈর্য ধরেছিল, কিন্তু ধীরে ধীরে ও যখন বুঝতে পারলো যে ছাশিক কিছুই শিখতে পারছে না, তখন ও ছাশিকের উপর চিৎকার করতেই শুরু করে। ওর চিৎকারে ছাশিকের অনেকটাই ভয় লেগে যায়। তাই এইসব কিছুও সে তার বাবাকে চিঠিতে লেখে। সঙ্গে সে এটাও বলে শিওল যেন ধীরে ধীরে দৈত্যের মতো হয়ে যাচ্ছে। ওর এইসব চিঠিগুলো পড়ার পর ওর বাবার হঠাৎ করেই ওকে দেখার প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তাই সে কোরিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। রোজ রোজ বকা খেতে খেতে একদিন ছাশিক বিরক্তই হয়ে যায় এবং সে শিওলের কাছ থেকে দূরেও চলে যায়। কিন্তু কিছুটা যাওয়ার পর ও নিজের ভুলটা বুঝতে পারে। এদিকে শিওলও ছাশিকের ওপর অনেকটাই রেগে গেছিল। সেও তাই একা একা সুড়ঙ্গ থেকে বাড়ির দিকে যেতে শুরু করে। রাস্তায় চলতে গিয়ে ও যখন আরেকটু হলে পড়ে যেত, তখনই ছাশিক এসে ওকে ধরে ফেলে। তারপর ছাশিক শিওলের সামনে হাঁটু মুড়ে নিজের ভয়েসটাকে ফানি করে ওর কাছে ক্ষমাও চায়। আর ওর এই ফানি ভয়েস শুনে কিছুক্ষণ পর শিওল তো হাসতেই শুরু করে। তারপর ওরা দুজন আবারও সুড়ঙ্গে ফিরে যায় প্র্যাকটিস করার জন্য। শিওলের মা শিওলকে খুঁজতে খুঁজতে সেই সুড়ঙ্গে পৌঁছে যায়, যেখানে শিওলকে এত হাসি খুশিভাবে পিয়ানো বাজাতে দেখে তার মাও অনেকটা ইমোশনালি হয়ে যায়, কারণ তার মা এই প্রথমবার তাকে এতটা খুশিভাবে পিয়ানো বাজাতে দেখছে। সেদিন স্কুলের পরে শিওল ছাশিকের জন্য বাইরে অপেক্ষা করছিল, তখনই ওর কাছে নখ পৌঁছে যায়। তারপর সে তার নিজের ছাতাটা শিওলের দিকে বাড়িয়ে দেয়, যাতে শিওলের গায়ে বরফ না পড়ে। নখ ওকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ছাশিকের সঙ্গে কম্পিটিশনে পার্টিসিপেট করছো? না মানে ছাশিক এই কয়েকদিনে কি করে পিয়ানো শিখতে পারে? শিওল তখন মককে বলে, ছাশিক সেইভাবে পিয়ানো বাজাতে না পারলেও ও ধীরে ধীরে ইমপ্রুভ করছে। ও যখন ছাশিকের এইভাবে প্রশংসা করছিল, ছাশিকও এইসব কিছু পেছন থেকে শুনে ফেলে, যে এটা শুনে ও তো খুব খুশি হয়। তারপর সে শিওলের কাছে গিয়ে শিওলকে ওখান থেকে নিয়ে চলে যায়। যেতে যেতে ও শিওলকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমার প্রশংসা করছিলে? শিওল তখন ওকে বকতে শুরু করে আর বলে, আমি তোমার প্রশংসা করেছিলাম যাতে নখের সামনে আমি এমবারেস না ফিল করি। ওর কথা শুনে ছাশিক ওকে প্রমিস করে যে এরপর থেকে সে খুব ভালো করে পিয়ানো প্র্যাকটিস করবে, যাতে শিওলকে কারোর কাছে এমবারেস না ফিল করতে হয়। সেই দিন ওরা অনেক রাত পর্যন্ত পিয়ানো প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়। রাতে ছাশিক শিওলকে আনতে তার বাড়ির বাইরে যায়, যেখানে ওর শিওলের মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে আজকে শিওলের মা ছাশিকে একটুও বকেনি। এদিকে শিওল তার বাড়ি থেকে চুপি চুপি বের হয়, কারণ সে ভাবছিল তার মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। শিওলের মাও ছাশিককে ইশারা করে বলছিল যে ওখান থেকে শিওলের মাও ছাশিককে ইশারা করে ওখান থেকে চলে যেতে বলছিল, যাতে শিওল এটা না বুঝতে পারে যে ওর মা জেগে আছে। ছাশিক তখন শিওলকে বলে, তুমি এই ব্যাপারটা তোমার মাকে কেন জানিয়ে দিচ্ছ না? আমি শিওর তোমার মা নিশ্চয়ই এটা জানলে খুব খুশিই হবে। শিওল বলে, আমি আমার মায়ের এক্সপেকটেশন বাড়াতে চাই না। এরপর ওরা দুজন একসঙ্গে স্কুলের দিকে চলে যায়। স্কুলে মক আগে থেকেই পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু সে তার এই পিয়ানো বাজানোর পরেও একটুও খুশি ছিল না। কিছুক্ষণ পর সে ছাশিক এবং শিওলের গলার আওয়াজ পায়, যাদের আওয়াজ পেয়েই সে একটা সোফার পেছনে লুকিয়ে পড়ে। আর ওদের কথাবার্তা থেকে মক জেনেই যায় যে ওরা কম্পিটিশনে কি গানটা বাজাবে। পরের দিন যখন ছাশিক সুড়ঙ্গে গিয়ে একা একাই পিয়ানো প্র্যাকটিস করছিল, তখনই ওখানে মক পৌঁছে যায় এবং সে ছাশিককে অনেক অপমানই করে। কিন্তু এতে ছাশিকের খারাপ লাগার পরিবর্তে উল্টে সে কম্পিটিশনে জেতার জন্য আরো বেশি মোটিভেশন পেয়ে যায় এবং সে মনে মনে এটাই ঠিক করে নেয় যে তাকে এই কম্পিটিশনে জিততেই হবে। সেদিন ছাশিকের মা শিওলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ির দরজায় পিয়ানো বিক্রির পোস্টার দেখে ছাশিকের মা ভেতরে চলে যায়। এই মুহূর্তে তার পিয়ানো কেনার মতো অত টাকা না থাকলেও তার ছেলের স্বপ্ন পূরণের জন্য সে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিতেও রাজি। ছাশিকের মায়ের কথাগুলো শুনে শিওলের মা বলে, তোমাকে এত কিছু করতে হবে না, যেহেতু তুমি তোমার ছেলের স্বপ্ন পূরণের জন্য এইসব কিছু করছো, আমি তোমাকে পিয়ানোটা ফ্রিতেই দিয়ে দেব। তুমি শুধু তোমার ছেলের ওপর বেশি প্রেশার দিও না।
দেখতে দেখতে পিয়ানো কম্পিটিশনের দিন খুব কাছে চলে আসে। আমরা দেখতে পাবো ছাসিক খুব ভালোভাবে পিয়ানো বাজাতে শিখে গেছে। কিন্তু শেষ ভাগে এসে ছাসিক ঘাবড়ে যায় এবং যখনই শিউল পুরো পিয়ানোর ধুনটা বাজানোর কথা বলে, ছাসিক ওকে বিভিন্ন রকম বাহানা দিতে থাকে। এরপর ছাসিক স্কুল আসা বন্ধই করে দেয়। শিউল ওকে অনেক ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু তারও কোনো উত্তর ছাসিক দেয়নি। যেগুলো দেখে শিউলের তো ওর জন্য চিন্তাই হতে শুরু হয়। ছাসিকের এই হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা শিউল কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ এতদিন ছাসিকের সঙ্গে সে বেশ আনন্দেই কাটাচ্ছিল। এইদিকে ছাসিক যে শিউলের সবগুলো মেসেজ পড়ে নিয়েছিল, সে সুরঙ্গে বসে পাগলের মতো পিয়ানো বাজাতে থাকে এবং যখনই সে ভুল করছিল সে নিজেকেই বকতে শুরু করে। সেদিন মক তার বাবাকে বলে যে সে পিয়ানো বাজানো বন্ধ করে এবার থেকে পড়াশোনায় মন দিতে চায়। এটা শুনে ওর বাবা তেমন কোনো রিয়াক্টই করেনি। আর এখানে ওদের ইন্টারাকশন থেকে আমরা জানতে পারবো যে মক এবং তার বাবার মধ্যে ভালো সম্পর্ক তো কখনোই ছিল না। এখানে মকের বাবা মককে ইনসাল্ট করে এটাও বলে যে যারা দুর্বল প্রকৃতির হয় তারাই সবসময় সবকিছু ছেড়ে পালানোর চেষ্টা করে। কথাগুলো শুনে মকের খুবই খারাপ লাগে। কম্পিটিশনের একদিন আগে ছাসিক স্কুলে পৌঁছে যায়, যেখানে শিউল ওর জন্য পিয়ানো রুমে অপেক্ষা করছিল। প্রথমে তো শিউল ছাসিকে অনেকটাই বকাবকি করে, কিন্তু পরের মুহূর্তেই ও জিজ্ঞাসা করে ফেলে যে তুমি গানটার শেষ লাইনগুলো কি বাজাতে পারো। এটা শুনে ছাসিক চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই ওই রুমে মকও চলে আসে। মক ছাসিককে চুপ করে থাকার ইশারা করে। শিউল আবারও ছাসিককে একই প্রশ্নই করে, যেটা শুনে মক ছাসিককে ইশারা করেই হ্যাঁ বলতে বলে। ছাসিক হ্যাঁ বললেই শিউল ওকে পিয়ানো বাজিয়ে শোনাতে বলে। শিউলের কথায় ছাসিক অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু মক ছাসিকের জায়গায় বসে ছাসিকের হয়ে শিউলের সঙ্গে পিয়ানো বাজাতে থাকে। মক ছাসিককে সাহায্য করছে দেখে ছাসিক অনেকটাই অবাক হয়। তারপরে সে বুঝতে পারে আসলে মক এটা মোটেও চায় না যে শিউল পিয়ানো বাজানো বন্ধ করে দিক, কারণ শিউলই বলেছিল যে এই কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড যদি ওরা জিতে যায় তাহলে শিউল আবারও পিয়ানো বাজানো শুরু করবে। মকের পিয়ানো বাজানো শেষ হলে শিউল তো ওর অনেক প্রশংসাই করে, সঙ্গে সে এটাও বলে তুমি আজকে আমার থেকেও ভালো করে পিয়ানো বাজিয়েছো। এটা শুনে মক অনেকটাই ইমোশনাল হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ তার পিয়ানো বাজানোর এতটা প্রশংসা করলো। যেটা দেখে ছাসিক শিউলকে বলে তুমি আমার আর একটু বেশি করে প্রশংসা করো। শিউলও তখন ওর আরো বেশি করে প্রশংসা করতে থাকে এবং এইটাও বলে তুমি কখনোই হার মেনো না। ছাসিক শিউলকে তার প্রশংসা করতে বলেছিল কারণ সে মককে সাহায্য করতে চাইছিল। শিউলের এতটা প্রশংসা শুনে মকের চোখে জল চলে আসে। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলেই আসে। শিউলের মাও তার কম্পিটিশন দেখার জন্য ওখানে আসে। এদিকে স্কুলের একটা পোস্টার দেখে ছাসিক জানতে পারে যে তার বাবা এই কম্পিটিশনের জাজ হিসেবে আসছে। পোস্টারটা দেখা মাত্রই ছাসিক অনেকটা খুশি হয়ে যায়। তারপরেই সে তার বাবার সঙ্গে দেখা করার জন্য ওয়েটিং রুমে চলে যায়, যেখানে ছাসিকের বাবা তার সঙ্গে খুব ভালোভাবেই কথা বলে। কিন্তু ছাসিক শকড তো হয় তখন যখন ওর বাবা বলে যে তোমার কেন মনে হয় আমি তোমার বাবা। এই প্রশ্ন শোনার পর ছাসিক ধীরে ধীরে সবকিছু বুঝতে পারে এবং সে এটাও ভালোভাবে বুঝে যায় যে তার মা তাকে মিথ্যে কথা বলেছিল। ওয়েটিং রুমের বাইরে এলেই ওর মায়ের সঙ্গে ওর দেখা হয়ে যায়। ছাসিক তখন ওর মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে মিথ্যে বললে। ওর মা তখন ওকে বোঝানোর অনেক চেষ্টাই করে, কিন্তু ছাসিক কোনো কথা শুনতেই চায়নি। উল্টে তার মা যে তাকে মিথ্যে বলেছে তার জন্য সে তার মায়ের উপর অনেকটা চিৎকার করেই ওখান থেকে চলে যায়। এরপর ছাসিক ড্রেসিং রুমে শিউলের সঙ্গে দেখা করতে যায়। শিউল তো আজকে অনেকটাই খুশি ছিল, বিশেষ করে ছাসিকের জন্য, কারণ আজকে যে ছাসিকের বাবা তার পারফরমেন্স দেখতে আসবে। ছাসিক এখানে শিউলকে সত্যিটা আর বলেনি, কারণ সে শিউলকে কষ্ট দিতে চাইছিলই না। ওখান থেকে ফিরে গিয়ে ছাসিক মকের সঙ্গে দেখা করে, যে অডিয়েন্সে বসেছিল, এবং ওকে অনেক রিকোয়েস্ট করে যে ও যেন ছাসিকের পরিবর্তে শিউলের সঙ্গে এই কম্পিটিশনে পার্টিসিপেট করে। মক প্রথমটায় এতে কোনো মতেই রাজি হচ্ছিল না, যেটা থেকে ছাসিক ওকে বলে শিউল অনেকটা আশা নিয়ে বসে আছে, আর তুমি ভালো করেই জানো আমি তোমার মতো অত ভালো পিয়ানো বাজাতেও পারি না, তাই প্লিজ তুমি আমার কথাটা রাখো। ওদের এইসব কথাবার্তাগুলো শিউলার মাও শুনতে পাচ্ছিল। সে তাই মককে বলে তুমি কম্পিটিশন থেকে পালিয়ে না গিয়ে কম্পিটিশনে পার্টিসিপেট করো, আমি তোমার পেজ টার্নার হতে রাজি। শিউলের মায়ের কথা শুনে মক অনেকটা ভরসা পায়, কিন্তু এরা কেউই শিউলকে সত্যিটা জানায়নি। যখন ওদের কম্পিটিশনে পার্টিসিপেট করার পালা আসে তখন ওরা চুপচাপ করে গিয়ে নিজেদের জায়গায় বসে পড়ে। এইদিকে ছাসিক কম্পিটিশন রুম থেকে বেরিয়ে এসে তার মায়ের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মিথ্যে বলেছিলে। ওর মা ওকে বলে সেদিন যখন আমি হসপিটালে গিয়েছিলাম তখন আমি তোমাকে হসপিটালের ছাদে যেতে দেখেছিলাম। এখানেই একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছাসিক যখন ডাক্তারের কাছ থেকে শুনেছিল
তাকে সার্জারি করতে হবে এবং সার্জারির পরে আর সে কোনোদিন স্পোর্টসে জয়েন করতে পারবে না। এতে সে অনেকটা দুঃখ পেয়েছিল, আর তাই তো ছাদে গিয়েছিল সুইসাইড করার জন্য। কিন্তু সত্যি বলতে কি, ওর মনের জোর অতটা ছিল না যে ও সুইসাইড করতে পারবে। তাই তো সে ছাদে বসেই অনেকক্ষণ কান্নাকাটি করে। ছাসিকের মা ছাসিককে এতটা কষ্টে দেখতে পারছিল না, তাই তো সে একটা মিথ্যে ছবি দেখিয়ে ছাসিকের মনে একটু আশার আলো জাগিয়েছিল, আর যাতে কোনোদিন সুইসাইডের কথা ছাসিকের মাথায়ও না আসে। এত কিছু শোনার পরেও ছাসিক তার মায়ের ওপর অনেকটাই রেগেছিল। ছাসিকের মাও তখন অনেকটা ইমোশনাল হয়ে বলে, আমি নিজের জীবনে তো কিছুই করতে পারিনি, তাই তোমার জন্য আমি কিছু করতে চেয়েছিলাম। মায়ের এই কথা শোনার পর ছাসিক তার মাকে সেই সুড়ঙ্গে নিয়ে যায় যেখানে পিয়ানো ছিল। তারপর সে সেই পিয়ানোর সামনে বসে তার মাকে বলে, তুমি আমাকে ভালো করে দেখো। আসলে ছাসিক তার মাকে এটা দেখানোর চেষ্টা করছিল যে সে সত্যিই অনেক প্রশংসা পাওয়ার যোগ্য হয়েছে। তারপরেই সে খুব ভালোভাবে পিয়ানো বাজায়। এদিকে শিউল এবং মকও পিয়ানো বাজানো শুরু করে। এখানে সিনটাকে এমনভাবে দেখানো হয় যেন ওরা তিনজনই একসঙ্গে পিয়ানো বাজাচ্ছে। ছাসিককে এত ভালো পিয়ানো বাজাতে দেখে ওর মা অনেকটা ইমোশনাল হয়ে যায়। এইদিকে শিউল এবং মকও খুব ভালোভাবেই পিয়ানো বাজিয়েছিল, আর পিয়ানো বাজানো শেষ করার পর শিউলের মুখে একটা সুন্দর স্মাইলও ছিল। এইভাবেই তো এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।